প্রিয় ছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আশা করছি গত ক্লাসটা তোমরা খুব মনোযোগ দিয়ে করেছো। কণিকের গত ক্লাসে আমরা কণিক সম্পর্কে আলোচনা করেছি এবং পরাবৃত্তের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করেছি। পরাবৃত্তের দুটি আদর্শ আকার x² সমান 4ay এবং y² সমান 4ax, এই দুইটি আকার নিয়ে আমরা আলোচনা করেছি এবং এর বিভিন্ন অংশ চিহ্নিত করেছি। তো তোমরা এই ক্লাসটা করার আগে অবশ্যই আগের ক্লাসটা সেই সূত্রগুলো দেখবে। কণিকের যে বিভিন্ন অংশ চিহ্নিত করেছি, পরাবৃত্তের যে বিভিন্ন অংশ চিহ্নিত করেছি, সেগুলো দেখবেন এবং সূত্রগুলো অবশ্যই দেখে নেবে আগে, তাহলে এই ক্লাসটা করতে তোমাদের সুবিধা হবে। ঠিক আছে, আজকে আমরা পরাবৃত্তের বিশেষ অবস্থা নিয়ে আলোচনা করব। দেখো, আমরা লাস্ট ক্লাসে যে x² সমান 4ay পরাবৃত্ত নিয়ে আলোচনা করেছিলাম, সেটার শীর্ষবিন্দু ছিল মূল বিন্দুতে, আকার ছিল x² সমান 4ay, শীর্ষবিন্দু মূল বিন্দুতে ছিল। এখন সেই শীর্ষবিন্দু যদি শিফট হয়ে, দেখো শীর্ষবিন্দু শিফট হয়ে যদি মূল বিন্দু থেকে অন্য কোনো বিন্দুতে চলে যায়, লক্ষ্য করো এই মূল বিন্দুর শীর্ষবিন্দু শিফট হয়ে এখানে চলে গেছে, যেটা ভার্টেক্স। এখানে লক্ষ্য করো ভার্টেক্স। তাহলে এই শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা ভার্টেক্সের স্থানাঙ্ক এখন আমরা কি দিয়ে প্রকাশ করলাম? h, k। মূল বিন্দু থেকে শিফট হয়ে h, k বিন্দুতে চলে গেল। ঠিক আছে, যার জন্য অক্ষরেখা কি হয়ে গেল? দেখো এখন অক্ষরেখা হয়ে গেল এইটা, এদিকে তাকাও, অক্ষরেখা y অক্ষের সমান্তরাল হয়ে গেল। আগে অক্ষরেখা আমরা বলছিলাম y অক্ষ বরাবর, এবার অক্ষরেখাটা শিফট হয়ে কোথায় চলে গেল? দেখো y অক্ষের সমান্তরাল, আর এটা ভার্টেক্স, আর এই অক্ষরেখার উপরেই ফোকাস। তাহলে সমীকরণটা এখন চেঞ্জ হয়ে গেল। দেখো x - h এর হোল স্কয়ার প্লাস 4p ইন্টু y - k। p দ্বারাও প্রকাশ করতে পারো, এ দ্বারাও প্রকাশ করতে পারো, যে কোনো কনস্ট্যান্ট দ্বারা প্রকাশ করলেই হয়। একই রকম ভাবে আর একটা আকৃতি ছিল y² সমান 4ax। লক্ষ্য করো এটারও শীর্ষবিন্দু ছিল মূল বিন্দুতে, এখন শীর্ষবিন্দু মূল বিন্দু থেকে শিফট করে আমরা এখানে নিয়ে গেছি। দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক h, k, যার জন্য এবং এবার অক্ষরেখাটা কার সমান্তরাল হইল? দেখো তো, এবার অক্ষরেখা x অক্ষের সমান্তরাল। দেখো এবার অক্ষরেখা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। এই হলো x অক্ষরেখা। এবার দেখো অক্ষরেখাটা x অক্ষের সমান্তরাল। হ্যাঁ, পরাবৃত্তের অক্ষরেখা কাকে বলে? উপকেন্দ্র এবং শীর্ষবিন্দু যে রেখার উপর থাকে সেটাই হলো অক্ষরেখা। তাহলে এবার দেখো অক্ষরেখা এইটা, এই যেটা, তাহলে আর শীর্ষবিন্দু হলো এখানে, আর উপকেন্দ্র বা ফোকাস এখানে। এখন এটা কার সমান্তরাল হয়ে গেল? দেখো x অক্ষের সমান্তরাল হয়ে গেল। এই অবস্থায় পরাবৃত্তের সমীকরণটিও চেঞ্জ হয়ে গেল। পরাবৃত্তের আকারটা কেমন হইল? y - k হোল স্কয়ার সমান 4p ইন্টু x - h। লক্ষ্য করো আমরা আগের ক্লাস আলোচনা করছি, প্রথম চিত্রের ক্ষেত্রে p গ্রেটার দ্যান 0 হলে এটা এরকম ঊর্ধ্বমুখী, p এর মান যদি লেস দ্যান 0 হয় তাহলে এটা নিম্নমুখী হতো। দ্বিতীয় চিত্রে p গ্রেটার দ্যান 0 হলে এটা ডানমুখী, p লেস দ্যান 0 হলে এটাকে বলে বামমুখী। ঠিক আছে, তাহলে দেখো এখন আমাদের আকৃতিটা অনেকটাই চেঞ্জ হয়ে গেল। এরপরে দেখো আমরা ওইটাই আবার লিখে দিয়েছি ফিগার 1-এ। দেখো পরাবৃত্তের শীর্ষবিন্দু যদি h, k হয় এবং এর অক্ষরেখা যদি y অক্ষের সমান্তরাল হয়, তখন সমীকরণ x - h এর হোল স্কয়ার সমান 4p ইন্টু y - k।
এই ফিগার 1 থেকে আবার এইভাবে লেখা যায়, ধরো শীর্ষবিন্দুটা বলা নাই পরিষ্কার h, k শীর্ষবিন্দু বলা নাই, কিন্তু বলা আছে অক্ষরেখা y অক্ষের সমান্তরাল, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই পরাবৃত্তটির চেহারা y সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c, ঠিক আছে। মোট কথা অক্ষরেখা দেখো y অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে কোন রাশিটির উপর বর্গ হয়, তাহলে x এর উপর বর্গ। দেখো এই আগেরটাও কিন্তু x এর উপর বর্গ আছে, যদি এটাকে ভাঙাতাম এখানেও x এর উপর বর্গ। আর ফিগার 2 নম্বরে দেখো শীর্ষবিন্দু যদি hk হয় এবং এর অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে পরাবৃত্তটির সমীকরণ কেমন হয় দেখো, y - k হোল স্কয়ার সমান 4p ইনটু x - h। এইটাই যখন শীর্ষবিন্দুটা উল্লেখ করা থাকবে না তখন দেখো এটার আকৃতিটা এরকম হয়। দেখো এখানেও অক্ষরেখা কার সমান্তরাল, x অক্ষের সমান্তরাল দেওয়া আছে, কিন্তু শীর্ষবিন্দুটা বলা নাই, তখন সমীকরণ হয় x সমান ay স্কয়ার প্লাস by প্লাস c। তাহলে লক্ষ্য করো অক্ষরেখা যদি x অক্ষের সমান্তরাল হয় তখন কিন্তু কার উপর বর্গ, y এর উপর বর্গ। দেখো এই দুইটা ইসেই দেখো সমীকরণের ক্ষেত্রেই দেখো এখানে এই যে y এর উপর বর্গ, এখানেও এটাকে ভাঙালে y এর উপর বর্গ হয়। মোট কথা এই সমীকরণটাকে যদি আমরা ভাঙাই, এটাকে এই যে y - k হোল স্কয়ার যদি সূত্র ব্যবহার করি, তাহলে এটাকে এই আকৃতিতে নিয়ে আসা যায়, আবার এটাকেও এই আকৃতিতে সাজানো যায়, ঠিক আছে। তাহলে মোট কথা যদি শীর্ষবিন্দুটা উল্লেখ করা থাকে তখন আকার এইটা হয়, শীর্ষবিন্দুটা উল্লেখ করা না থাকলে তখন আকৃতিটা এই টাইপের, ঠিক আছে। আমরা এটা বুঝতে পারলাম। এখন দেখো একটা নোট, দেখো পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের সূত্র তো আমরা লিখে দিয়েছি, কত, মড অফ 4 এর। কত লিখে দিয়েছি বলো, মড অফ 4 এর। লাস্ট ক্লাসে আমরা লিখে দিয়েছি কত, মড অফ 4 এ পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখন এইটাও একটু তোমরা মনে রাখবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের এই সূত্রটা 2 ইনটু উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব, 2 ইনটু উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব। হ্যাঁ, এগুলো যখন করবে তখন চিত্র এঁকে পাশে রাখবে, ঠিক আছে, তাহলে তোমার এগুলো বুঝতে সুবিধা হবে। অথবা 4 ইনটু শীর্ষ থেকে উপকেন্দ্রের দূরত্ব। আচ্ছা, আমরা বলি যে এই সূত্রটা আমরা কখন ব্যবহার করব, 4 মড অফ 4 এ কখন ব্যবহার করব, হ্যাঁ, আর এটা কখন ব্যবহার করব। লক্ষ্য করো, যদি শীর্ষবিন্দু, একদম শীর্ষবিন্দু যদি মূল বিন্দুতে হয়, অর্থাৎ মূল বিন্দুর ওইটা দুইটা আকার কি, x স্কয়ার সমান 4ay আর একটা y স্কয়ার সমান 4ax। অথবা যদি শীর্ষবিন্দু বা অক্ষরেখা যদি x অক্ষ বা y অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে, অক্ষরেখা x বা y অক্ষের সমান্তরাল হয়, সেই আকৃতি কি বলো, x - h এর হোল স্কয়ার সমান 4a ইনটু y - k, ঠিক আছে। ওই আকৃতির ক্ষেত্রে, ওই চারটা আকারের ক্ষেত্রে আমরা মড অফ 4 এ এই সূত্রের সাহায্যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করি। কিন্তু এটা যদি ওই আকৃতি না হয়ে অক্ষরেখাটা যদি তির্যক আকারের হয়, ধরো অক্ষরেখা এই যে এইরকম, এই x বা y অক্ষের সমান্তরাল না, তখন আমাদের বা এরকম হয়, সেই ক্ষেত্রে আমরা এই উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আমরা এইভাবে ব্যবহার করব, 2 ইনটু উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা মনে রাখবে। এখন আমরা অনুশীলনীর অঙ্কে যাই। দেখো অনুশীলনীর 2 এর 7 নম্বর অঙ্ক, y স্কয়ার সমান 4y প্লাস 4x মাইনাস 8 পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তারপর নিয়ামক রেখা, অক্ষরেখা এবং স্পর্শকের সমীকরণ নির্ণয় করো, ঠিক আছে। আচ্ছা, কি কি নির্ণয় করতে হবে, শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ওকে, এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার সমীকরণ, অক্ষরেখার সমীকরণ, স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো প্রদত্ত সমীকরণ দেওয়া আছে, y স্কয়ার সমান 4y প্লাস 4x মাইনাস 8, 4y কে লেফট সাইডে নিয়ে আসলাম, তারপর নিয়ে আসার পর উভয় পক্ষে 4 যোগ করলাম, যোগ করার পরে এটা দেখো কোন আকৃতিতে হলো, y - 2 হোল স্কয়ার সমান 4 ইনটু x - 1,
অর্থাৎ ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস এই আকৃতিতে হলো। এখন এইটাকে তুমি ওয়াই স্কোয়ার সমান 4x এই যে আদর্শ আকার তার সাথে তুলনা করো। ঠিক আছে, আদর্শ আকার কি? ওয়াই স্কোয়ার সমান 4x। আমরা এখানে দেখো এই যে এটাকে ক্যাপিটাল এক্স ওয়াই ব্যবহার করছি, কারণ হলো দেখো প্রদত্ত অঙ্কের মধ্যে যে চলক আছে সেই চলকটা হলো স্মল লেটার। তাহলে এখানেও যদি আমরা ওয়াই স্কোয়ার সমান 4x স্মল লিখতাম তাহলে এটার সাথে এটা তুলনা করতে পারতাম না, হ্যাঁ, দুইটা ডিফারেন্ট করতে পারতাম না, যার জন্য এখানে ক্যাপিটাল এক্স ওয়াই দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এটার সাথে এটা তুলনা করলে ক্যাপিটাল এক্স সমান কি দাঁড়ায়? এক্স মাইনাস ওয়ান, ক্যাপিটাল ওয়াই সমান ওয়াই মাইনাস টু, আর 4 এ দেখো এই যে 4 এ সমান 4, তাহলে 4 এ সমান 4 আর এ সমান 1। ওকে, তারপর দেখো এখন কি কি নির্ণয় করতে হবে আমাদের? শীর্ষবিন্দু। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কি ছিল? শীর্ষবিন্দু আদর্শ সমীকরণের ক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল মূল বিন্দুতে, অর্থাৎ 0 0। ঠিক আছে, তাহলে আদর্শ সমীকরণ এখন ক্যাপিটাল এক্স ওয়াই দ্বারা প্রকাশ করছি, তো তাহলে ক্যাপিটাল এক্স সমান 0, ক্যাপিটাল ওয়াই সমান 0। তাহলে ক্যাপিটাল এক্স মানে হলো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল 0, অর্থাৎ এক্স সমান 1। আবার ক্যাপিটাল ওয়াই এর মান বসাও, ওয়াই মাইনাস টু ইকুয়াল 0, দ্যাট ইজ ওয়াই সমান 2। তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত? 1, 2। ঠিক আছে, যেটা আদর্শ সমীকরণের ক্ষেত্রে শীর্ষবিন্দু ছিল 0 0 তে। এবার শীর্ষবিন্দু দেখো নতুন সমীকরণের শীর্ষবিন্দু শিফট হয়ে কোথায় চলে গেল? 1, 2 বিন্দুতে। ঠিক আছে, তারপর দেখো উপকেন্দ্র। উপকেন্দ্রের স্থানাঙ্ক আদর্শ সমীকরণের ক্ষেত্রে ছিল a, 0। এবার আমরা দেখো, যার জন্য আমরা ক্যাপিটাল এক্স সমান a বসিয়েছি। ক্যাপিটাল এক্স এর মান হলো এক্স মাইনাস ওয়ান সমান a এর মান 1, দ্যাট ইজ এক্স সমান 2। ক্যাপিটাল ওয়াই সমান 0, দ্যাট ইজ ওয়াই মাইনাস 2 সমান 0, ওয়াই সমান 2। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক 2, 2। তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মড অফ 4a সমান 4। ওকে, তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ দেখো, ক্যাপিটাল এক্স সমান a और ক্যাপিটাল এক্স মানে এক্স মাইনাস ওয়ান সমান 1, a মানে 1, তার মানে এক্স মাইনাস 2 ইকুয়াল 0। তারপর নিয়ামক রেখার সমীকরণ দেখো, ওই আবারও বলছি আমার আগের ওই সূত্র কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কত? দেখো চিত্রে এসে দেখাও। দেখো নিয়ামক রেখার সমীকরণ হলো এক্স ইকুয়াল মাইনাস এ, ক্যাপিটাল এক্স মানে এক্স মাইনাস ওয়ান সমান মাইনাস এ মানে 1, দ্যাট ইজ এক্স ইকুয়াল 0। অক্ষরেখার সমীকরণ ক্যাপিটাল ওয়াই সমান 0, ক্যাপিটাল ওয়াই মানে ওয়াই মাইনাস 2 ইকুয়াল 0। স্পর্শকের সমীকরণ ক্যাপিটাল এক্স ইকুয়াল 0, ক্যাপিটাল এক্স মানে এক্স মাইনাস 1 ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমাদের যা যা চেয়েছে এগুলো নির্ণয় করলাম। ওকে, এবার দেখো আরেকটা অঙ্ক, এটার আকৃতিটা ভিন্ন আসবে আগেরটার চেয়ে। কি দেওয়া আছে? 5x স্কয়ার প্লাস 30x প্লাস 20y প্লাস 59 ইকুয়াল 0। এই পরাবৃত্তটির শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখা সমীকরণ, অক্ষরেখার সমীকরণ এবং স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। আগের অঙ্কে যা যা নির্ণয় করেছি এবারও একই জিনিস নির্ণয় করতে হবে। তাহলে দেখো, প্রদত্ত সমীকরণ 5x স্কয়ার প্লাস 30x প্লাস 2y প্লাস 59 ইকুয়াল 0। এটাকে আমরা 5 দিয়ে ভাগ করলাম, ভাগ করার পরে এইটা দাঁড়ালো। তারপর আমরা দেখো উভয় পক্ষে 9 যোগ করলাম। ওকে, যোগ করার পরে দেখো লেফট সাইডে কি আকারে আসলো দেখো একটু, x প্লাস 3 হোল স্কয়ার সমান মাইনাস 2/5y মাইনাস 14/5। এখান থেকে মাইনাস 2/5 কমন নিলাম রাইট সাইডে। দেখো এখানে y প্লাস 7 হলো। এবার এটার আকৃতি কিন্তু ভিন্ন, যার জন্য এই পরাবৃত্তটাকে x স্কয়ার সমান 4a y এর সাথে তুলনা করলাম, করে আমরা ক্যাপিটাল x সমান কি পেলাম? x প্লাস 3, ক্যাপিটাল y সমান y প্লাস 7 পেলাম। 4a, এই দেখো এই 4a সমান হলো এই যে মাইনাস 2/5, দ্যাট ইজ a সমান মাইনাস 1/10।
ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে, অবশ্যই মনে রাখতে হবে, এই যে ব্র্যাকেটের ভিতরে লেফট সাইডে তাকাও, ব্র্যাকেটের ভিতরে এই যে এক্স এর সহগ, এই এক্স এর সহগ সর্বদাই 1 বানাতে হবে, অন্য কিছু রাখা চলবে না। রাইট সাইডে দেখো, ব্র্যাকেটের ভিতরে তাকাও, শুধু ব্র্যাকেটের ভিতরে এই যে ওয়াই এর যে সহগ, এই ওয়াই এর সহগ সর্বদাই 1 বানাতে হবে। ঠিক আছে, 2 3 4 5 অন্য কিছু রাখলে চলবে না কিন্তু। হ্যাঁ, এটা ভালো করে খেয়াল করবে, তাহলে আর আদর্শ সমীকরণের সাথে কিন্তু আমরা তুলনা করতে পারবো না। ঠিক আছে, আবারও বলছি, এই যে ব্র্যাকেটের মধ্যে এক্স এর যে সহগ, এই এক্স এর সহগ সর্বদাই 1 বানিয়ে নিতে হবে। রাইট সাইডে ওয়াই এর যে সহগ, এটা সর্বদাই 1 বানাতে হবে। ঠিক আছে, তারপর আদর্শ সমীকরণের সাথে তুলনা করতে হবে। ওকে, তাহলে এখন দেখো আমরা সব আগে যা যা নির্ণয় করেছি এখন তাই করব। শীর্ষবিন্দু, আগের শীর্ষবিন্দু ছিল দেখো আদর্শ সমীকরণের 0 0 বিন্দুতে, তাহলে যার জন্য ক্যাপিটাল এক্স সমান 0, ক্যাপিটাল ওয়াই সমান 0 লিখেছি। এবার ক্যাপিটাল এক্স মানে কত, ক্যাপিটাল এক্স মানে হলো এক্স প্লাস 3 ইকুয়াল 0, ক্যাপিটাল ওয়াই মানে হলো ওয়াই প্লাস 7 ইকুয়াল 0। এখান থেকে এক্স এর মান বের করো, ওয়াই এর মান বের করো, তাহলে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -3, -7। উপকেন্দ্র, দেখো আগের অঙ্কের ক্ষেত্রে উপকেন্দ্র ছিল a, 0, এবার হলো 0, a, যার জন্য ক্যাপিটাল x সমান 0 লিখলাম। ক্যাপিটাল x মানে x প্লাস 3 সমান 0, দ্যাট ইজ x সমান -3। ক্যাপিটাল y সমান a, আর ক্যাপিটাল y মানে y প্লাস 7 ইকুয়াল -1/10। a এর মান হলো -1/10, তাহলে এখান থেকে y এর মান বের করো, -71/10। তার মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক -3 ডিভাইডেড 3, -71/10। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মড অফ এ, তাহলে মড অফ 4 ইন্টু, দেখো এটা ক্যালকুলেশন করলে 2/5 একক হয়। ঠিক আছে, তারপর উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আগে ছিল x সমানে, এবার হলো y সমানে, ক্যাপিটাল ওয়াই সমানে, ক্যাপিটাল ওয়াই মানে ওয়াই প্লাস 7, আর এ তো -1/10, এটা ক্যালকুলেশন করলে 10y প্লাস 71 ইকুয়াল 0 হয়। নিয়ামক রেখার সমীকরণ দাঁড়াচ্ছে, আগের অঙ্কে ছিল ক্যাপিটাল এক্স সমান মাইনাসে, এবার ক্যাপিটাল ওয়াই সমান মাইনাসে, ক্যাপিটাল ওয়াই মানে হলো ওয়াই প্লাস 7, আর এখানে এর মান তো -1/10, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে 1/10 হলো। এটা ক্যালকুলেশন করলে 10y প্লাস 69 ইকুয়াল 0 হয়। অক্ষরেখার সমীকরণ, আগে ছিল ক্যাপিটাল ওয়াই সমান 0, এবার ক্যাপিটাল এক্স সমান 0, দ্যাট ইজ এক্স প্লাস 3 ইকুয়াল 0। স্পর্শকের সমীকরণ, আগে ছিল ক্যাপিটাল এক্স সমান 0, এখন ক্যাপিটাল ওয়াই সমান 0, ক্যাপিটাল ওয়াই মানে ওয়াই প্লাস 7 ইকুয়াল 0। তাহলে এই অঙ্কেই আমরা যা যা চেয়েছে সবগুলো বের করলাম। ঠিক আছে, এবার দেখো আর একটা 7 এর 1 নম্বর খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আগে যে দুটো আলোচনা করছি দুটাও ইম্পর্টেন্ট, তোমরা ওই দুটো অঙ্ক ঠিক মতো করলে অনেকগুলো অঙ্ক করতে পারবে বইয়ের। ওকে, এবার 7 এর 1 নম্বর অঙ্ক দেখো। 7 এর 1 নম্বর অঙ্কে কি আছে, উপকেন্দ্র দেওয়া আছে কত, 1,1 উপকেন্দ্র, আর নিয়ামক রেখা সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়াল 1। আবারও বলি, তোমরা ভালো করে আগেই দেখে নিবে কোনটা উপকেন্দ্র কোনটা নিয়ামক রেখা, এটা লাস্ট ক্লাসে আলোচনা করেছি আমরা। ঠিক আছে, তাহলে পরাবৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে, আর তোমার পরাবৃত্তের অক্ষের সমীকরণ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চিত্রে তাকাও কি কি দেওয়া আছে। এই এস হলো উপকেন্দ্র, এটার স্থানাঙ্ক দেওয়া আছে 1,1, আর এই যে এম প্রাইম, এটা হলো নিয়ামক রেখা, এর সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 4y ইকুয়াল 1। তো আমরা পরাবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরি p of x, y, এখানে ধরে নিলাম p of x, y। ওকে, তো আমরা জানি যে পরাবৃত্তের সংজ্ঞা লাস্ট ক্লাসে আলোচনা হয়েছে। পরাবৃত্তের সংজ্ঞা কি, পরাবৃত্তের সংজ্ঞা হলো এই পরাবৃত্তের উপর যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের দূরত্ব এবং এখান থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব সমান, অর্থাৎ SP সমান PM। তো SP সমান স্কয়ার রুট অফ x মাইনাস 1 এর হোল স্কয়ার প্লাস y মাইনাস 1 এর হোল স্কয়ার সমান
লম্ব দূরত্ব হলো mod of thrice x plus 4y minus 1 divided by square root of এর সহগের বর্গ যোগ y এর সহগের বর্গ অর্থাৎ 3 স্কয়ার যোগ 4 স্কয়ার। তারপর উভয় পক্ষে বর্গ করো, বর্গ করলে এটা দাঁড়ায়, ওকে। তারপর ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা দাঁড়ায় 16x স্কয়ার minus 24xy plus 9y স্কয়ার minus 44x minus 42y plus 49 equal 0। তো তোমরা অ্যান্সারটা এখানেই রাখতে পারো, অসুবিধা নাই, এখানে রেখে দেওয়া যায়। তো আরেকটা লাইন করলে করতে পারো, দেখো এটা দাঁড়ায় 4x minus 3y এর হোল স্কয়ার minus 44x minus 42y plus 49 equal 0, যার নির্ণেয় পরাবৃত্তের সমীকরণ, ওকে। এবার অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। আমরা জানি অক্ষরেখা কার উপরে লম্ব? নিয়ামক রেখার উপর লম্ব, ঠিক আছে। অক্ষরেখা এবং নিয়ামক রেখার সম্পর্ক কি? এটা একটা আরেকটার উপর লম্ব, যার জন্য আমরা ধরি অক্ষরেখার সমীকরণ 4x minus 5y plus k equal 0। দেখো এটা জানো তোমরা কিভাবে লম্ব রেখার সমীকরণ বের করে, একটার সাথে একটা লম্ব রেখা সরল রেখার মধ্যে পড়ছো। তাহলে 4x minus 5y plus k equal 0। এখন চিত্রে দেখো অবশ্যই এই অক্ষরেখাটা কোন বিন্দু দিয়ে যায়? অক্ষরেখার উপর কোন বিন্দু থাকে? অবশ্যই উপকেন্দ্র থাকে, ঠিক আছে। তাহলে উপকেন্দ্র দেওয়া আছে আমাদের, তাহলে এই এক নং রেখাটি উপকেন্দ্র দিয়ে যায়, তাহলে এখানে উপকেন্দ্র বসাও, কত 4 into 1 minus 3 into 1 plus k equal 0, that is k equal -1। এই k এর মান এখানে বসিয়ে দাও, তাহলে তুমি অক্ষরেখার সমীকরণ পেয়ে যাবে। এখন দেখো যে কথাটা একটু আগে বলেছিলাম যে এটা হলো অক্ষরেখার সমীকরণ। দেখো এটার যদি তুমি চিত্র আঁকো, সরলরেখার চিত্র তো আঁকতে পারো, এটার যদি চিত্র আঁকো, এই অক্ষরেখা, এই অক্ষরেখাটা x বা y অক্ষের সমান্তরাল না, বা x বা y অক্ষ ঠিক বরাবর না, ওকে। এই সরলরেখাটা যদি আমরা আঁকি x by a plus y by b equal 1 এই আকারে সাজিয়ে তারপর যদি আঁকি, এটা হয় এইরকম হবে, এই যে এরকম, অথবা এরকম হবে, ওকে। হয় এরকম হবে, না হলে এরকম হবে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এই দুই আকৃতিতে যদি হয়, তাহলে আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য mod of 4 এর এই সূত্র দিয়ে বের করতে পারবো না, ওকে। তাহলে এক্ষেত্রে কিসের সাহায্যে বের করতে হবে? ওই যে আরেকটা সূত্র লিখে দিয়েছি, একটু আগে আলোচনা করলাম, পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? 2 ইন্টু উপকেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, দ্যাট ইজ 2 ইন্টু কেন্দ্র থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, দেখো কত, 3 into 1 plus 4 into 1 minus 1 divided by square root of 3 square plus 4 square। এটা ক্যালকুলেশন করলে 12/5 একক হয়, ঠিক আছে। তাহলে আমরা আজকে তিনটা টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করলাম। একটা হলো x স্কয়ার সমান 4ay এই পরাবৃত্তের ক্ষেত্রে বিভিন্ন জিনিস নির্ণয় করা, আর একটা y স্কয়ার সমান 4ax পরাবৃত্তের ক্ষেত্রে, আর একটা দেখলাম উপকেন্দ্র দেওয়া আছে, নিয়ামক রেখার সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে কিভাবে পরাবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হয়, অক্ষরেখার সমীকরণ নির্ণয় করতে হয়, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, ঠিক আছে। তোমরা বই থেকে এই টাইপের অঙ্কগুলো করবে, আশা করছি তোমরা পারবে, ঠিক আছে, ওকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। থ্যাংক ইউ গার্লস।